মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ খুঁজে পাই না। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে এত কাজ চলে আসে কি বলব? তখন নিজেকে রোবট মনে হয়। রোবটের মতো হাত চালিয়ে কাজ না করলে সারাদিন লেগে যাবে কাজ করতে, করতে। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, করার আর কিছুই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ওর বাবা একটু দেরি করেই বাজারে গিয়েছিল। আজকে তার বাজারে যাওয়ার একদমই কথা ছিল না। তো এর জন্য নিজেকে একটু ফ্রি ভাবছিলাম। কিন্তু সে বাজারে চলে গেছে হুট করে আমার কাছে না বলেই। তো যাই হোক বাজার থেকে অনেক ধরনের বাজার নিয়ে আসছে। প্রথমে আমি ডিমগুলোকে ভিজিয়ে নিলাম। আর এরপর কিছু থালা বাসন জমেছিল। তো ভেবেছিলাম যেহেতু আজকে তেমন কোনো কাজ নেই, থালা বাসনগুলো পরে ধুয়ে নেব। অন্যদিন তো অনেক কাজ থাকে, তো এর জন্য সকালবেলা উঠেই থালা বাসনগুলো ধুতে হয়। তো আজকে কাজের চাপটা একটু কম থাকার কারণে ভেবেছিলাম পরে ধুবো। তো এদিক থেকে সে কিন্তু বাজার নিয়ে হাজির। তো আর কী করার আছে, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে আমি সিঙ্কটাকে আগে ক্লিয়ার করে নিলাম। আর এরপর ডিমগুলোকে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। এরপরে অন্যান্য বাজারগুলোকে আমি সিঙ্কের উপরেই ঢেলে নিব। আমার কিচেনটা অনেক ছোট, এর জন্য বেশি জায়গা নেই আর কি। তো একটুখানি জায়গার মধ্যে আমাকে একটু গুছিয়ে মিলিয়ে কাজ করতে হয়। আর এদিকে ডিমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডিম ভিজিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ডিমে অনেক ময়লা থাকে, তো এই ময়লা অবস্থায় তো আর ফ্রিজে রাখা যায় না। আবার ফ্রিজে ময়লা অবস্থায় ডিম রাখা উচিত না। এতে অন্যান্য খাবারও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে একটা গন্ধ ভাব ছড়িয়ে যায়। ডিমের গায়ে তো মুরগির একটা যে ময়লা সেগুলো লেগে থাকে। এই তো আমার ডিমগুলো কিন্তু ভালোভাবে ধোয়া শেষ। আর আমি এখন পানি ঝরাতে রেখে দেবো। এরপর সিঙ্কের উপরেই আমি কাঁচা সবজিগুলোকে একে একে করে নামিয়ে নেব। দেখেন সে বাজারে গেলে এত পরিমাণ সবজি নিয়ে আসে কি বলবো। আমরা দুইজন মানুষ, একদম অল্প করে কিন্তু সবজি নিয়ে আসলেই হয়, কিন্তু তার বাজারে গেলে মাথা ঠিক থাকে না কী রেখে কী নিয়ে আসবে। এই সবজিগুলো কিন্তু আর টাটকা থাকে না, একদম পচা গলা হয়ে যায়। কিছু সবজি কিন্তু মাঝে মধ্যে ফেলেও দিতে হয়। এরপরে আমি মাছগুলোকেও ঢেলে নিব। আজকে তার বাজারে যাওয়ার একদমই কথা ছিল না, যদিও আগের দিন বলেছিল যে আজকে বাজারে যাবে, কিন্তু সকালবেলা উঠে বলতেছে আজকে আমার কাজের অনেক চাপ, আজকে বাজারে যাওয়া যাবে না। তো আমি হচ্ছে এর জন্য অন্য কিছু রান্না করব ভেবেছিলাম আর কি, হালকা পাতলার উপরে। ফ্রিজে তেমন মাছও ছিল না। দুপুরের দিকে কোনো একটা কাজের জন্য সে বাইরে যায়, আর তখন নাকি এই মাছগুলো তার চোখে পড়ে, এর জন্য মাছ নিয়ে আসছে। আর ভাবছিল যে মাছ যেহেতু নিয়ে যাই, কাঁচা সবজিও কিছু নিয়ে যাই। তো এই হলো তার অবস্থা। যেই দিন বাজার করার কথা থাকে ওই দিন কিন্তু আমি সকাল সকাল উঠে সব কাজবাজ শেষ করে, এমনকি রান্নাটাও শেষ করে রাখি। কারণ মাছ কাটতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এর জন্য আমি মানে সব কাজবাজ যতটুকু সম্ভব হয় কমিয়ে রাখার চেষ্টা করি। কারণ বাজার আনলে সেগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু ছোট বাচ্চা একা হাতে তো সব কিছু পারা যায় না। তো যাই হোক আমি হচ্ছে এখানে পাবদা মাছ আর ট্যাংরা মাছগুলোকে মিলিয়ে তারপর সিঙ্কের মধ্যে ঢেলে নিলাম, কারণ এই মাছগুলো একদম আঠালো একটা ভাব থাকে। তো এই আঠালো ভাবটা ছড়ানোর জন্য আমি সিঙ্কের মধ্যে ফেলে বেশি করে পানি দিয়ে ধুয়ে নেই, এতে করে আঠালো ভাবটা একটু চলে যায়। আর আমি কিন্তু বেশি একদম পরিষ্কার করে মাছগুলোকে কাটবো না, শুধু মোটা যে কাটাগুলো আছে ওইগুলো কেটে নেব। কারণ যেহেতু অনেক লেট হয়ে গেছে বাজার করতে, একবারে দুপুরের দিকে। তো এর জন্য বেশি পরিষ্কার করতে গেলে দেখা যায় আমার এগুলো সেরে একদম উঠতে বিকেল হয়ে যাবে। তো এর জন্য যতটুকু সম্ভব শর্টকাটে কেটে তারপরে আমি রেখে দিব। মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো এতটাই টাটকা ছিল কি বলবো। মাছ ধোয়ার পরে কিন্তু আমি মাছের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটাকেও খুব ভালোভাবে ধুয়ে আমি জানালায় শুকাতে দিয়ে দিব। আমি এইভাবে করে সময়ের কাজ সময় করে নিই, এতে করে দেখা যায় কাজগুলো কিন্তু জমে থাকে না। আর যেহেতু আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো, সব কিছুতেই অনেক তাড়াহুড়া ছিল। তো যাই হোক আমি মাছগুলোকে কেটে তারপর চলে আসছি। এই মাছ কাটতে কিন্তু একটু ছাই লাগে। ছাই ছাড়া কেন জানি না আমি এই মাছগুলো কাটতে পারি না। আমার ছোটো যাকে দেখি এই মাছগুলোকে ছাই ছাড়া এত সুন্দর করে কাটে আর খুবই তাড়াতাড়ি কেটে নেয়, আমি ওর মতো করে কাটতে পারি না। তো যাই হোক এই তো সিঙ্কের মধ্যে ফেলে আমি আবারও মাছগুলোকে খুব ভালোভাবে ছাই ছাড়িয়ে নিলাম। এখানে সব মাছগুলোকে আমি একদম পারফেক্টভাবে কেটে রাখিনি, কারণ অনেকটা সময় লেগে যেত। শুধু বড় মোটা যে কাঁটাগুলো ছিল এগুলোকে ফেলে দিয়েছি, আর মাছের যে ময়লা পেটাগুলো ছিল এগুলোকে ফেলে দিয়ে রেখে দিব। পেটা সহকারে মাছ যদি রেখে দেওয়া হয় ফ্রিজে, তাহলে কিন্তু এই মাছটা একটা গন্ধ হয়ে যায়। তো এর জন্য শুধু মাছের যে পেটের অংশটা ওইটা ফেলে দিব, আর কাঁটাগুলো ফেলে দিয়ে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন পাবদা মাছ আর ট্যাংরা মাছগুলোকে আলাদা দুইটা বক্সে রেখে দিব। আমি মাছ সবসময় বক্সে রাখার চেষ্টা করি, শুধু মাছ না মাংস আমি সবসময় এভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে বক্সে রেখে দিই। আর মাছগুলোতে কিন্তু ডিমও হয়েছিল। আর ওইদিকে হচ্ছে কিছু মাছ আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। ওই যে বলেছিলাম না যে আজকে তেমন কোনো কাজের তাড়াহুড়া ছিল না, তাই আমি অত রান্নাবান্নাও করিনি। ভেবেছিলাম যে পরে রান্না করব, যেহেতু কাজের চাপ কম। তো যাই হোক কেয়ার করা আছে, যেহেতু মাছ নিয়ে আসছে টাটকা টাটকা মাছগুলোকে আমি রান্না করে নেব। এখানে আমি পাবদা মাছ আর ট্যাংরা মাছ মিলিয়ে তারপরে রান্না করার জন্য নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে এখন কেটে নেব।
যখন সময় থাকে না তখন দেখা যায় আমি এরকমভাবে অল্প স্বল্প করে মাছ পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিই। একদম পুরোপুরি ক্লিন করি না। সম্পূর্ণ ক্লিন করতে গেলে দেখা যায় অনেক বেশি সময় লেগে যায়। আর প্রতিটা মাছের মধ্যে ডিম ছিল, আর এই ডিমওয়ালা মাছগুলো খেতে কিন্তু বেশ মজা। আর এই মাছটা আমার সাদের বাবার, তারপর হচ্ছে আমার ছেলেকেও খাওয়াই। আমাদের বেশ পছন্দের মাছ, তো এর জন্য সবসময় আমাদের ফ্রিজে ট্যাংরা মাছ, পাবদা মাছ যে কোনো একটা না একটা থাকবেই, মানে নিয়ে আসবে এরকম একটা অবস্থা। তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে মাছ ধুলে কিন্তু মাছটা অনেক বেশি পরিষ্কার হয়। তো লবণ দিয়ে কিছুক্ষণ একটুখানি নেড়েচেড়ে এরপরে একটা জালির মধ্যে দিয়ে এরপর খুব ভালোভাবে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাছ আমি একটু সবসময় সময় নিয়েই ধোয়ার চেষ্টা করি, কারণ ভালোভাবে মাছ না ধুলে আমি ওই মাছ খেতে পারি না। মাছ থেকে কীরকম জানি গন্ধ আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন মাছ থেকে কিন্তু একদম সাদা পানি বের হয়েছে, এতটাই পরিষ্কার হয়েছে। আর এই তো মাছের ডিমগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ এত শক্তভাবে ধুতে গেলে দেখা যায় মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, মাছের ডিমগুলো। এই তো এখন আমি লবণ আর হলুদ মেখে রেখে দিব, কিছুক্ষণ পরে রান্না করব। আমি রান্নার কিছুক্ষণ আগে এরকম লবণ হলুদ মেখে মাছ রেখে দিই সবসময়, যে মাছগুলো না ভেজে রান্না করি। আর ব্রয়লার মুরগি যখন রান্না করি তখন আমি এই কাজটাই করি। মুরগির মাংস যখনই রান্না করি আর কি, সেটা যে মুরগি হোক না কেন, লবণ হলুদ মেখে তারপরে আগে রেখে দেই, যেগুলোকে না ভেজে মানে ভুনা করে কষিয়ে রান্না করি। তো যাই হোক, এদিকে মাছ ভুনার জন্য পেঁয়াজ চুলায় দিয়েছি, আর এই ফাঁকে আমি ডিমগুলোকে ফ্রিজে রেখে দিব। আমি সবসময় দেখা যায় যে কোনো ধরনের ডিমই হোক না কেন একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখার চেষ্টা করি। ডিম কিন্তু না ধুয়ে ফ্রিজে রাখাটা একদমই ঠিক না। আর যতটুকু সম্ভব হয় আমি ফ্রিজটা একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করি। বেশি হিবিজিবি রাখলে দেখা যায় ফ্রিজ থেকে কীরকম একটা গন্ধ চলে আসে। আবার সপ্তাহে একবার কিন্তু ফ্রিজ পরিষ্কার করতেই হয়, মাস্ট, এটা বাধ্যতামূলক। ফ্রিজে বাচ্চাদের খাবার রাখা হয় বা এমনিতেও খাবার রাখা হয়, তো এর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা কিন্তু ভালো। আমার বাচ্চার জন্য এবার ওর বাবা কোয়েল পাখির ডিম নিয়ে আসছে, ওকে সবসময় দেশি মুরগির ডিম খাওয়ানো হয়। তো ফাঁকে ফাঁকে দেখা যায় মাঝে মধ্যে মাসে একবার এরকম করে ওকে ১ হালি বা ২ হালি কোয়েল পাখির ডিমও খাওয়ানো হয়। আর এই তো দেখেন কতগুলো লেবু নিয়ে আসছে। বললাম না, সে বাজারে গেলে তার একদমই মাথা ঠিক থাকে না। ওইদিকে কিন্তু ফ্রিজে অনেকগুলো লেবু ছিলও, লেবুগুলো কিন্তু পেকে একদম হলুদ হয়ে গেছে। তো লেবু আর আমার ফ্রিজে সবসময় থাকবেই এরকম বক্সে করে, কারণ আমরা দিয়ে ডাল খেতে আমরা বেশ পছন্দ করি। আর এদিকে হচ্ছে লেবু তো সবসময় দরকার হয়। আর লেবু যদি এভাবে বক্সে করে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন থাকে লেবু, প্রায় ২ সপ্তাহ, চাইলে ২ সপ্তাহও রাখা যাবে এরকম একটা অবস্থা। আর যদি একটু টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আমাদের যেহেতু লেবু প্রতিদিন দরকার হয় তাই আর টিস্যু পেপার দিলাম না। আর এদিকে দেখেন ফ্রিজে সব কিছু রাখতে গিয়ে পেঁয়াজ প্রায় পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা। বাটা পেঁয়াজ দিয়ে আগে আমি তরকারি রান্না করতাম, তো ওর বাবার হচ্ছে কাটা পেঁয়াজের তরকারি বেশি পছন্দ, যা দেখলাম। তো এর জন্য এখন আর বাটা পেঁয়াজ দিয়ে বেশি একটা রান্না করি না, কাটা পেঁয়াজ দিয়েই তরকারি রান্না করি। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা আমি একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দেই। আর এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিব। আমি আদা রসুন বাটা কিন্তু পেঁয়াজের সাথে আগে দিই না, এতে করে তেল ছিটে চারিদিকে একাকার অবস্থা হয়ে যায়। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ফ্রোজেন করা ছিল। টমেটো বেশি করে এনে আমি পিস পিস করে ফ্রিজে কেটে রেখে দিই, এতে আমার সময়ও বেঁচে যায়, টমেটোগুলোও নষ্ট হয় না। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে করে মাছ ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা কষানো মাছ খেতে পছন্দ করেন এরকম করে মাছটা ভুনা করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আর বেশি মাছ ভেজে রান্না করলে কিন্তু মাছের যে একটা তেলের অংশ, সেই তেলের অংশটা কিন্তু আর থাকে না, কীরকম জানি একটু আঁশ আঁশ হয়ে যায়। তো এর জন্য মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে একটু সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পানি দিয়ে দেবো, এর মধ্যে ঝোল দিয়ে দেবো আর কি। আমি মাছ মশলা এগুলো একটু খুব ভালোভাবে সময় নিয়ে কষানোর চেষ্টা করি, এতে মশলার গন্ধও থাকে না, আবার মাছের যে একটা কাঁচা গন্ধ সেগুলো কিন্তু থাকে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু বেশি করে তরকারিতে ঝোল দিয়ে দেবো, আর কাঁচামরিচ কেটে দিয়ে দেবো। মরিচগুলো অনেক ঝাল ছিল তাই মাত্র 2টা দিলাম, একটা কেটে আবার একটা আস্তই দিয়ে দিলাম। বেশি ঝাল বের হয়ে গেলে আবার খাওয়া যাবে না। আমরা মানে আমি সাদের বাবা কেউ অত বেশি ঝাল খেতে পারি না। আর এরপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমাদের সব ধরনের তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা দিতেই হয়। অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, তো অল্প কিছু ধনিয়া পাতা আমি কেটে তরকারিতে আগে দিয়ে দিলাম। এরপর বাকি যে ধনিয়া পাতাগুলো ছিল এগুলোকে আমি খুব ভালোভাবে বেছে একটা বক্সে রেখে দেবো। দেখেন এখানে ধনিয়া পাতাও কতগুলো নিয়ে আসছে। ওই যে বললাম না, বাজারে গেলে তার মাথা একদম ঠিক থাকে না, সে বেশি করে বাজার নিয়ে আসে, দুজনের সংসার, সব কিছু বেশি বেশি নিয়ে আসে।
আর এগুলো কিন্তু দেখা যায় পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর এই তো ধনিয়া পাতাগুলো আমি বেছে বক্সে করে রেখে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এই টুকিটাকি কাজগুলোকে আমি সেরে নেই। আজকে কাজগুলো এত তাড়াতাড়ি করেছি কি বলবো, নিজেকে সত্যিই রোবট মনে হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমার সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।